বাহরাইনের তেল স্থাপনায় ইরানের হামলা, পরবর্তী ধাপের অভিযানে শাসন সামরিক সক্ষমতা ধ্বংসের ঘোষণা ইসরায়েলের। মার্কিন পরিকল্পনা ব্যর্থ হবে, দাবি তেহরানের। প্রেস ইনস্টিটিউটের সভা সেমিনারের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, সাংবাদিকদের নামে ভুয়া ভাউচার সই জালিয়াতি, ষড়যন্ত্র বলছেন মহাপরিচালক ফারুক ওয়াসিফ। দলীয় পরিচয়ে যে কোনো অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার, শৃঙ্খলা ইস্যুতে কঠোর বিএনপি, নেওয়া হচ্ছে ধারাবাহিক শাস্তিমূলক ব্যবস্থা, তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। মধ্যপ্রাচ্যে সংঘাতে জ্বালানি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, পর্যাপ্ত মজুদ থাকার পরও অতিরিক্ত তেল কেনার প্রবণতা, পোশাক খাতে চাপ তৈরি করছে কন্টেইনার পরিবহন ভাড়া। এবং নারী এশিয়ান কাপে আরো বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামলো বাংলাদেশ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 103 ধাপ ওপরে থাকা উত্তর কোরিয়া, প্রথম একাদশে ফিরলেন রুকনা চাকমা। সকালের সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বাহরাইনের তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এদিকে তেহরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যুক্ত থাকতে চান তিনি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত নিহত 1200-র বেশি মানুষ। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে রণক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য। একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনসুলেটে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার বাহরাইনের তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় দেশটি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করার কথা জানিয়েছে ইসরায়েল। আইডিএফ প্রধান বলেন, এই ধাপে ইরানের শাসন ব্যবস্থা ও সামরিক সক্ষমতা ধ্বংস করা হবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গত 6 দিন ধরে ইরানে বিরতিহীন হামলা চালানো হচ্ছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকিও দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিচ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি সরাসরি যুক্ত থাকতে চান। সতর্ক করেন, নতুন কোনো নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে তাহলে সময় অপচয় করবে। খামেনির ছেলে মোজতবাকে দুর্বল এবং অগ্রহণযোগ্য নেতা বলেও মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তিনি এমন কোনো নতুন ইরানি নেতা মেনে নেবেন না যিনি আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে। এক্সপোস্টে তিনি জানান, দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য প্ল্যান এ ব্যর্থ হয়েছে, প্ল্যান বিও আরও ব্যর্থ হবে। শিউলি রোজা। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র পরীক্ষা চালালো সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান 3। এটি পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম এবং একাধিক পারমাণবিক ওয়্যারহেড আলাদা লক্ষ্যবস্তুর দিকে পাঠাতে পারে। স্থল বা ভূগর্ভস্থ বাংকার থেকে কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, এই পরীক্ষা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয় মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের বিবৃতিতে বলা হয়, এটি নিয়মিত মূল্যায়ন কর্মসূচির অংশ এবং বিশ্বের ঘটনা প্রবাহের প্রতিক্রিয়া নয়। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে মার্শাল দ্বীপপুঞ্জের কুয়াজালিন প্রবাল প্রাচীরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মিনিটম্যান 3 খ্যাতি পেয়েছে ডুমসডে ক্ষেপণাস্ত্র হিসেবে। এটি পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম এবং একাধিক পারমাণবিক ওয়্যারহেড আলাদা লক্ষ্যবস্তুর দিকে পাঠাতে পারে। স্থল ও ভূগর্ভস্থ বাংকার থেকে কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব। পারমাণবিক হামলার পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানাই এর মূল উদ্দেশ্য। মিনিটম্যান 3 পরীক্ষার সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিভিন্ন প্রযুক্তিগত বিষয় যাচাই করেছে, নির্ভুলতা, আঘাতের ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা। এই ধরনের পরীক্ষা ক্ষেপণাস্ত্র কার্যকারিতা উন্নয়নের জন্য অত্যাবশ্যক। তবে পরীক্ষা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সময় হওয়ায় আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল শনিবার থেকে একযোগে ইরানে হামলা চালাচ্ছে, পাল্টা আঘাত করছে ইরানও।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের উপর আরও জোরালো আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকরা বলছেন মিনিটম্যান 3 পরীক্ষার এই সময় নির্বাচন ইরানকে সতর্ক সংকেত হিসেবেই নেওয়া যেতে পারে। গত বছরের শেষ দিকে ট্রাম্প পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিলেন, যাতে চীন ও রাশিয়ার সঙ্গে তুলনায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা বজায় থাকে। শিউলি রোজা, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, এবার ঈদ উল ফিতরের সরকারি ছুটি 7 দিন। নির্বাহী আদেশে 18 মার্চ ছুটির সিদ্ধান্ত নেয় 17 থেকে 23 মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের উদ্যোগ তুলে ধরার বিষয়েও হয় আলোচনা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় শুরু হয় দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। 2 ঘন্টার বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, 18 মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে। আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরার বিষয়ে হয়েছে আলোচনা। প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা করব। 12 মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়গুলিকে ডাক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক। বাড়তি ভাড়া নিলে বাতিল করা হবে পরিবহনের রুট পারমিট। সড়ক, রেল ও নৌপথের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উৎসবকে সামনে রেখে বরাবরের মতো এবারও ঢাকা ছাড়বেন কোটি মানুষ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে রেল, নৌ ও সড়কপথের দায়িত্বশীলদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেবার সুযোগ নেই। কেউ বাড়তি ভাড়া দিতে বাধ্য করলে সেই পরিবহন মালিকদের শাস্তির আওতায় আনা হবে। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে। যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে 4 দিন করে মোট 9 দিন মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। এবার ঈদকে সামনে রেখে বেশ কিছু বিধিনিষেধ জারি থাকবে। ফিটনেস বিহীন গাড়ি যেগুলি আপনার অল্প সময়ের মধ্যে মেরামত করে যাত্রী প্রচুর চাপ থাকে বিধায় রাস্তায় তারা চলে আসতে পারছে, সেটা আপনার এই সমস্ত ওয়ার্কশপে নজরদারি করা হবে। সড়কের মতো একই রকম উদ্যোগ নেওয়া হয়েছে রেল ও নৌপথেও। দায়িত্বশীলরা আশ্বস্ত করেন, মানুষ যাতে কষ্ট না পায় যে কোনো মূল্যে সেটি নিশ্চিত করবে সরকার। এদিনও সড়কে চাঁদাবাজি রোধে কথা বলেন মন্ত্রী। বলেন, কারো কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে উঠে পড়ছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দলীয় পরিচয়ে যে কোনো অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। একই সঙ্গে সরকারি দল হিসেবে বিএনপির অবস্থানও কঠোর দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীদের বিষয়ে, যার প্রেক্ষাপটে বিভিন্ন অভিযোগ ধারাবাহিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখা গেছে তৎপর। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, যে কোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা রয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর নিপীড়ন নির্যাতনের সময় পেরিয়ে ভূমিধস বিজয় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা পদক্ষেপ আর সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা প্রশংসা কুড়াচ্ছে দেশের মানুষের মাঝে। সরকারের মন্ত্রী পরিষদেও তার প্রভাব পড়েছে। দায়িত্বশীল মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা চেষ্টা করছেন সাধারণের সমস্যা বোঝার, কিন্তু সরকারের এই চেষ্টার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায় দলীয় পরিচয় নিয়ে নানান তৎপরতা। কোথাও কোথাও তৃণমূল পর্যায়ে আছে অন্তর্দ্বন্দ্ব, যার প্রভাব পড়ছে সরকারের ভাবমূর্তিতেও।
বর্তমান সরকারের দায়িত্বশীল ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, এই ধরনের সব অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সর্বোচ্চ নেতৃত্ব। সম্প্রতি গাছকাটার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কারের পর গ্রেফতার করেছে পুলিশ। একইভাবে বগুড়ায় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের সহসভাপতি গাবতলী উপজেলা বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ঘটনা ঘটেছে কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জায়গায়। এসব ঘটনাতেও কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, বিএনপি সরকার গঠনের পর কিছু মানুষ দলীয় পরিচয়ের নামে অপকর্মের চেষ্টা করছেন। তবে তারা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথে হাঁটবে না বিএনপি। যে কোনো ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হয়েছে তৃণমূলে। সংগঠনে যদি কেউ কোনো ধরনের মন্দ কাজ করে, আমরা কিন্তু সাথে সাথে সেটা জানা মাত্র আমরা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং আমাদের পদক্ষেপ নিচ্ছি। কিন্তু যাদের নিয়ে আজকে আলোচনা বা বিভিন্ন রকম প্রশ্ন আসছে, দলের কোনো একটা গ্রুপের সাথে এরা পাশে থেকে এই সুবিধাগুলো নিতে চাচ্ছে এবং দলকে বিতর্কিত করছে। দুর্নীতি মানে টুটি চিপে ধরবেন তিনি, এই জায়গায় তিনি কোনো আপোষ করবেন না। দলের যারা আছেন বিভিন্ন পর্যায়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনে, তারাও সতর্কতার সঙ্গে নেতার নির্দেশনা অনুযায়ী আগামী দিন সামনে এগিয়ে যাবেন। পূর্বের ঘটনার সঙ্গে যে ওরা করেছে আমরা করতে পারবো না কেন, ওরা ফ্যাসিস্ট ছিল, আর বিএনপি সরকার গণতান্ত্রিক সরকার। সড়ক, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবিও সাফ জানালেন, বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা। বললেন, বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করে পার পাওয়া যাবে না কোনোভাবেই। ফৌজদারি অপরাধ যদি করে, কেউ যদি ধরেন অন্য কোনোভাবে কোনো সুবিধা নেওয়ার অপচেষ্টা দেখায়, অপকৌশলের অবলম্বন করে, নিশ্চয়ই সরকার তার ব্যাপারে কঠোর। সরকারি বিএনপি আছে বিধায় বিএনপি করে পার পাওয়া যাবে সেদিন ভুলে যেতে হবে। সরকার প্রধান সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন যে সরকার হবে জনগণের এবং সরকারের কিন্তু রাষ্ট্রের কাছেও দায়বদ্ধতা থাকবে। দল, সরকার এবং রাষ্ট্র আলাদা চলবে জানিয়ে রবিউল আলম বলছেন, এবার রাষ্ট্র পরিচালনায় আলাদা এক দৃষ্টান্ত রাখতে চায় বিএনপি সরকার। পার্লামেন্টের কাছে জবাবদিহিতা থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকদের নাম ব্যবহার করে ভুয়া ভাউচার ও সই জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির বিরুদ্ধে। সভা, সেমিনার, সাংবাদিকদের প্রশিক্ষণ ও গণমাধ্যম নিয়ে গবেষণার আড়ালে প্রতিষ্ঠানটিতে গড়ে উঠেছে জালিয়াতির চক্র। অনুসন্ধানে দেখা গেছে, শুধু সাংবাদিকই নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সুশীল সমাজের শতাধিক মানুষের নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে ভুয়া বিল ভাউচার। স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের বদলি বা জোরপূর্বক অবসরে পাঠিয়ে ঘনিষ্ঠদের অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে প্রভাবশালী চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধে। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের অনুসন্ধান। সাংবাদিকতার প্রশিক্ষণ ও গণমাধ্যম কর্মীদের মানোন্নয়নে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি, যে প্রতিষ্ঠান সাংবাদিকদের সততা ও নিষ্ঠার দীক্ষা দেবার কথা, সেখানেই যেন সযত্নে গড়ে তোলা হয়েছে অনৈতিকতার এক অভয়ারণ্য। সাংবাদিকদের নাম ব্যবহার করে ভুয়া বিলের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পিআইবির বিরুদ্ধে। গেল বছরের 18 ও 19 ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব আয়োজনের নামে 4টি অনুষ্ঠান বাবদ খরচ দেখানো হয় 23,97,500 টাকা। যদিও ওই 2 দিন এমন কোনো কর্মসূচি ছিল না সেখানে, অথচ হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এসব ঘটনার সত্যতা জানতে সূত্র ধরে কথা হয় সময় টেলিভিশনের এক সময়ের ক্রীড়া সাংবাদিক মাহবুব রিমনের সঙ্গে। বর্তমানে তিনি অন্য প্রতিষ্ঠানে কাজ করলেও তার নাম ব্যবহার করে তুলে নেওয়া হয় টাকা। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা আসলে বিভিন্ন ধরনের প্রতারণার গল্প বলি, কিন্তু আমরা যখন আসলে প্রতারিত, কোনো অবস্থাতে এটা আমার সাক্ষ্য নেই। এবং এই যে অনুষ্ঠানের কথা বললেন, সেই অনুষ্ঠানের নামও আমি কখনো শুনিনি। অংশগ্রহণকারীর তালিকায় নিজেদের নাম ব্যবহারের মাধ্যমে জালিয়াতির ঘটনায় অবাক এমন আরও কয়েকজন সাংবাদিক। সেই কাগজের মধ্যে যে সিগনেচারটা দেওয়া হয়েছে, সেই সিগনেচারের সাথে আমার সিগনেচারের কোনো মিল নাই। শুধু আমার নাম নয়, সেখানে বেশ কয়েকজন রয়েছেন। মানে আমি যে সংগঠনে আছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেখান থেকে অনেক বড় বড় সাংবাদিকের নাম আমি ওখানে দেখেছি। এমন ঘটনা যারা ঘটিয়েছেন তাদের অবশ্যই তদন্তপূর্বক
বিচার হওয়া উচিত। ভুয়া প্রশিক্ষক ও আলোচকের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তালিকায় থাকা বাংলাভিশনের সাংবাদিক মাইনুল ইসলামের খোঁজ নিয়ে জানা যায় ওই নামে কোনো সাংবাদিকই নেই টেলিভিশনটিতে। মাইনুল ইসলাম নামের আমাদের এখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী সাংবাদিক নামের কোনো ভাই কাজ করেন না। শুধু গণমাধ্যম কর্মী নয়, অনেক সময় অর্থ হাতিয়ে নিতে পিআইবি ব্যবহার করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের নাম পরিচয়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ সহ বেশ কয়েকজনের নামে ভুয়া ভাউচারে তোলা হয়েছে সম্মানী ভাতা। এই নামে কেউ নাই, এই যে ওবায়দুল হক। না এই নামে কোনো অ্যাকশন নেই। আপনাকে রিপোর্ট করতেছেন এটা নিয়ে? জি স্যার। একইভাবে সম্মানীর তালিকায় থাকা এমনই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহ লিপন। সিগনেচারটা আমার না, আপনি নিশ্চিত থাকেন। আমার কাছে আসলে জিনিসটা আমাকে একজন পাঠিয়েছে, আমি খুব হাসছিলাম। আর লোক পেল না, শেষ পর্যন্ত আমার জন্য হয়ে গেছে। ঠিক এভাবেই তারুণ্যের উৎসবের নামে 4টি আয়োজনে সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের অন্তত 4 শতাধিক ব্যক্তির নাম ব্যবহার করে 23,97,500 টাকা আত্মসাৎ করে অভিযোগের কাঠগড়ায় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। বরাদ্দের এসব টাকা লেনদেন হয় সোনালী ব্যাংকের ভিকারুন্নেসা নুন শাখায়। 2025 সালের 29 ও 30 জুন 4টি চেকের মাধ্যমে প্রায় 24 লাখ টাকা তুলে নেন তারুণ্যের উৎসবের সমন্বয়কারী পিআইবির প্রশাসন শাখার পরিচালক গোলাম মোর্শেদ। এই যে গোলাম মোর্শেদ উনি তুলেছে। হ্যাঁ, এটা ক্লিয়ারিং হলে ক্লিয়ারিং লেখা থাকে, যে যেমন আমাদের এইটা একটা ক্লিয়ারিং হয়েছে, যে আউটওয়ার ক্লিয়ারিং ব্যাচ, কিন্তু এটা হচ্ছে উনি উত্তোলন করছে। 4টাই গোলাম মোর্শেদ। টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে গোলাম মোর্শেদ দাবি করেন এমন কোনো আয়োজনই ছিল না পিআইবিতে। 23,97,000 টাকা গেল কোথায়? আর এই যে চেকগুলোর উৎপত্তি কোথা থেকে? এগুলোর উৎপত্তি কোথা থেকে নয়, চেক তো নয়, কারো তো চেক পাইনি। প্রাপ্তি স্বীকারপত্র তো আমি বানিয়েছি। ধরেন আপনি বানালেন, আপনি গ্রহীতা স্বাক্ষর দিলেন, এটা কি ওবায়দুল হকের স্বাক্ষর? ওনারা তো অস্বীকার করছে, সেটা তো আমি বলতেছি, সেটা তো একই কথা তো আমিও বলছি। তাহলে এই স্বাক্ষরটা কি আপনাদের? স্বাক্ষরটা কে দিচ্ছে? পুরো কাগজটাই ভুয়া? কোনটা? কাগজটাই ভুয়া। আচ্ছা, এই সংক্রান্ত বিষয়ে পিআইবিতে কিছু হয় না। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও সময় সংবাদের কাছে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জানান, যা কিছু আলোচনায় পুরোটাই ষড়যন্ত্র। সময় টিভি রেসপেক্ট দিয়ে ফলে আমরা গুরুত্ব দিচ্ছি, নাহলে আমি কথাই বলতাম না। এই যে কাগজ, এটার সাথে অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই যে এই টাকাটার নামে এই কাগজগুলো প্রডিউস করা হয়েছে, এই কাগজগুলো ভুয়া। এটা হচ্ছে ডিজিকে সরাবো, কারণ ডিজি থাকলে তারা লুটপাট করতে পারে না। আমার এটা নিয়ে অনেক খুব রাগ, কষ্ট, তিক্ততা জন্ম হচ্ছে। আমি এটা নিয়ে অ্যাঙ্গার হচ্ছি না, আমি প্রশাসনিক ব্যবস্থা নিই। অনুষ্ঠান নিয়ে পিআইবির মহাপরিচালক ও পরিচালকের দ্বিমতের মধ্যেই হাতে হাড়ি ভাঙলেন সেই প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা। দিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের নানা অনিয়মের তথ্য। 400 সাংবাদিককে সম্মানী দেখানো হয়েছে, যে 400 সাংবাদিক এখানে উপস্থিত নাই, এবং তার যেসব স্বাক্ষর দেখানো হয়েছে সমস্ত জাল। উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নামে উনি সম্মানী পরিষদের ব্যবস্থা করেছেন, যেটা ওই শিক্ষকরা ওই অনুষ্ঠানে উপস্থিত হন নাই এবং টাকা গ্রহণ করেন নাই। বিভিন্ন কোম্পানিকে লক্ষ লক্ষ টাকা পেমেন্ট দেখানো হয়েছে, যেটা কোনো অস্তিত্ব নেই। অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকতায় আলো ছড়ানো এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদের দায়িত্ব পেয়েছিলেন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করা ফারুক ওয়াসিফ। তার নেতৃত্বে এমন অনিয়ম কোনোভাবেই মানতে পারছেন না গণমাধ্যম কর্মীরা। তিনি সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও দুদককে সক্রিয় হওয়ার আহ্বান ভুক্তভোগী সাংবাদিকদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার 2026-এ ভূষিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পদক।
দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই রাজনীতিতে নামেন বেগম খালেদা জিয়া। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জনতার মন জয় করে হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জীবন সায়ান্নেও শাসকের জুলুম তাকে সরাতে পারেনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে। আজীবন গণতন্ত্রের আপসহীন নেত্রীকে তাই তার বিদায়ে অবিস্মরণীয় বিদায় জানায় পুরো জাতি। এবার স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাকে ভূষিত করল মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এবছর স্বাধীনতা পুরস্কারের তালিকায় থাকা ব্যক্তিদের 7 জনই মরণোত্তর। বেগম খালেদা জিয়া ছাড়াও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে বশির আহমেদ, সমাজসেবা ও জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরিন চৌধুরী এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান, সমাজসেবা ও জনসেবায় মোহাম্মদ সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি পিএইচডি, অধ্যাপক ডক্টর এম.এ. রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার বাবু পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, PKSF গণস্বাস্থ্য কেন্দ্র সহ 5 প্রতিষ্ঠান এবার পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দিন যতই গড়াচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে বাংলাদেশের। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি খাত কোথায় গিয়ে দাঁড়াবে তৈরি হয়েছে সেই শঙ্কা। এরই মধ্যে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও অতিরিক্ত তেল কিনছেন অনেকেই। যুদ্ধকালীন আমদানি নির্ভর এ খাতকে স্বাভাবিক রাখতে সরকারকেই বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছেন ভোক্তারা। তৈরি হয়েছে পাচারের ঝুঁকিও। লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। যুদ্ধের দামামায় বিপর্যস্ত পুরো মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ আক্রমণের জবাবে ইরানের পাল্টা হামলায় সংকট বাড়ছে ক্রমেই। যুদ্ধের কারণে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বৈশ্বিক বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার শঙ্কায় বাংলাদেশ। রাজধানীসহ দেশের ফিলিং স্টেশনগুলোতে বেড়ে গেছে ভিড়, ফুরিয়ে যেতে পারে মজুত। এই শঙ্কায় অনেকেই তড়িঘড়ি করে ছুটছেন এসব পাম্পে। যুদ্ধের কারণে হয়তো বেড়ে গেছে, হয়তো সবাই আতঙ্কে আছে যে তেলের হয়তো সংকট হইতে পারে বা দাম বেড়ে যেতে পারে। ইরান যুদ্ধ মনে হওয়ার কারণে হয়তো বা ক্রাইসিস, এই জন্য হয়তো বা তেলের সমস্যা আর কি। সরকারে বন্ধ করে দিয়ে আপাতত বড় গাড়ি চালানোর জন্য তাহলে তেলের রিজার্ভ থাকবে। সবাই তেল কিনতেছে ভয়, যদি আবার যুদ্ধ আর দীর্ঘ হয়ে যায়, তেল না পাওয়া যায়, সেটা একটা আশঙ্কা। একটা যুদ্ধের প্রভাব ফেলছে, না হলে দেখেন আপনার গাড়ি, হুন্ডা সবকিছু লাইন দিয়ে আছে। এদিকে স্বাভাবিকের চেয়ে জ্বালানি তেলের চাহিদা অন্তত 3 গুণ বেড়েছে বলে জানাচ্ছেন এসব স্টেশনে কর্মরতরা। তাদের ভাষ্য, অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। যারা 100 টাকা নিত তারা 150 টাকা নিচ্ছে, যারা 50 টাকা নিত তারা 100 টাকা নিচ্ছে, এরকম সিস্টেম হয়েছে। হতাশ হয়ে গেছে, ভাবছে কি ওই দেশের থেকে আসবে না এই দেশের তেল, আর এই জন্য তাড়াহুড়া করতেছে। সবাই তো পর্যাপ্ত পরিমাণ বেশি নিচ্ছে, যার দরকার যতটুকু দরকার তার থেকে ওভার ওয়েট নিচ্ছে। পাম্পে অবভিয়াসলি বেশি চাপ বাড়ছে। যুদ্ধ লাগছে, যুদ্ধের কারণে তো এই অবস্থা। যে 5 লিটার নিত হে ভরে নিতেছে, যে 10 লিটার নিত হে গাড়ি ট্যাঙ্ক ভরে নিতেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলেও সংকট নিয়ন্ত্রণে রাখতে আগে থেকে অবৈধ মজুতদারি ঠেকানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন জ্বালানি ব্যবসায় থাকা সংশ্লিষ্টরা। সরবরাহ এখনো পর্যন্ত স্টিল টুডে আমরা সরবরাহ পাচ্ছি। তেলের সংকট হতে পারে, সেই ক্ষেত্রে কোনো যারা তেল সরবরাহকারী তারা যেন মজুতদারি না করে। আপনার কি বিভিন্ন পাম্প আছে, তাদের প্রচুর আন্ডার ক্যানোর ট্যাঙ্কি আছে, তারা অনেক সময় আপনার তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে। সেটা আমার মনে হয় গভর্নমেন্ট এবং রেসপেক্টিভ যারা অথরিটি আছে তারা বিষয়টা দেখবে। বিপিসি বলছে দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে, যা দিয়ে মার্চ পর্যন্ত চাহিদা মেটানো যাবে। যেখানে যুদ্ধ হয়েছে, যদিও খুব একটা অভয় দিতে পারছেন না জ্বালানি মন্ত্রী। তার মতে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া ছাড়া আপাতত সমাধান নেই। এই ঘটনাতে সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। যতটুকু আমাদের যেটা আছে সেইটা নিয়ে আমরা কিভাবে সাশ্রয় করে চালাতে পারি সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। যেটা আছে
সেইটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে, তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। দেশে অতিরিক্ত ব্যবহার কমানোর পাশাপাশি জ্বালানি তেল পাচার ঠেকাতেও প্রশাসনকে সতর্ক বার্তা দেওয়ার কথা ভাবছে সরকার। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে তেলের দাম ক্রমশ বাড়তে থাকায় এবার কন্টেইনার পরিবহন ভাড়া বাড়াতে শুরু করেছে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানগুলো। চীন থেকে আমদানিকৃত কাঁচামাল পরিবহনে 40 ফুটের কন্টেইনার চার্জ 200 থেকে 300 মার্কিন ডলার বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে যুদ্ধ মাশুলও কার্যকরের ঘোষণা দিচ্ছে শিপিং প্রতিষ্ঠানগুলো। আর এর ফলে চাপের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত সহ পুরো আমদানি রপ্তানি বাণিজ্য। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধ অবস্থা। এমনকি বন্ধ হয়ে গেছে বিশ্ব সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। আর এর ফলে উপসাগরীয় অঞ্চলের শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 3.5 লাখ কন্টেনার নিয়ে 140টি মাদার ভেসেল ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসছে। যুদ্ধ ঝুঁকির কারণে যেমন কোনো বন্দরে বার্থিং নিতে পারছে না, তেমনি কন্টেনারও খালাস করতে পারছে না। আর এর জেরে বাড়ছে কন্টেনার পরিবহন খরচ। প্রত্যেকটা জাহাজ কিন্তু আইডেল করছে এবং প্রতিদিন ফুয়েল বার্ন করছে, চার্টার হায়ার ইনকার হচ্ছে, এই কারণে তাদের কস্ট অফ অপারেশন কিন্তু প্রতিদিন এক্সেসিভলি বেড়ে যাচ্ছে। এই অবস্থায় প্রথম পর্যায়ে 200 থেকে 300 মার্কিন ডলার করে বাড়িয়ে দেওয়া হয়েছে চীন থেকে বাংলাদেশে আমদানিকৃত কাঁচামাল বোঝাই 40 ফুট সাইজের প্রতিটি কন্টেনার পরিবহন ভাড়া। অবশ্য 500 মার্কিন ডলার করে বাড়তি ভাড়া দাবি করেছিল শিপিং প্রতিষ্ঠানগুলো। এর বাইরে প্রতি কেজিতে 3 থেকে 3.5 মার্কিন ডলার বেড়েছে এয়ার ফ্রেট। গত 4 তারিখ থেকে চাইনিজ হলিডে শেষ হয়েছে, এখন আমরা ইম্পোর্টটা আমাদের প্রেশার আসতেছে, সাথে এই প্রেশারটাও বেড়েছে বুকিংয়ের কারণে এবং আপনার প্রাইসটাও বেড়ে গেছে, যার ধরুন আমরা এখন আসলে এটা হিসাবটা করে আসলে আমরা লসের দিকে চলে যাচ্ছি। যুদ্ধ পরিস্থিতি নিরাপত্তার সত্ত্বে মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ইরাক, বাহরাইন, জর্দান, কুয়েত এবং আরব আমিরাতে কার্গো পরিবহনও রাজি হচ্ছে না বিমান সংস্থাগুলো। এমনকি 20 ফুট সাইজের কন্টেনার 2000, 40 ফুট সাইজের কন্টেনার 3000 এবং বিশেষ পণ্যবাহী কন্টেনার 4000 মার্কিন ডলার যুদ্ধ চার্জ ঘোষণা দিতে যাচ্ছে শিপিং প্রতিষ্ঠানগুলো। প্রতি মাসে 3 থেকে 3.5 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর মাঝে ইউরোপ, আমেরিকার মতো প্রচলিত বাজার যেমন রয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও তৈরি পোশাক রপ্তানি হয়। যুদ্ধের কারণে এসব দেশে তৈরি পোশাক এখন রপ্তানি পুরোপুরি বন্ধ। হুতি বিদ্রোহীদের অবস্থানের কারণে আগে থেকে লোহিত সাগর ছিল ঝুঁকির মধ্যে, আর এখন বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। ইউরোপ, আমেরিকায় পণ্য পাঠাতে আফ্রিকার কেপ অফ গুড হোপ প্রণালী ব্যবহারের কোনো বিকল্প দেখছেন না শিপিং ব্যবসায়ীরা। এক্ষেত্রে সময় 12 থেকে 15 দিন বেশি লাগবে, তেমনি বাড়বে জাহাজের খরচও। রপ্তানির ক্ষেত্রে আমাদের ইম্প্যাক্টটা হবে, যেহেতু ফ্রেটটা বেড়ে যাবে, সেক্ষেত্রে গার্মেন্টসের কন্ট্রিবিউশন মার্জিনটা অনেক কমে যাবে। ইম্পোর্টারের ক্ষেত্রে যেটা হবে, ইম্পোর্টারকে অনেক বেশি পরিমাণ ফ্রেট এবং বেশি পরিমাণ মূল্য দিয়ে ইম্পোর্ট করতে হবে, যেটার ইম্প্যাক্ট আমরা ভোক্তা হিসেবে আমাদেরকে গুনতে হবে। এমনিতে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতার নিরসন হয়নি। এর মাঝে নতুন করে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে জাহাজ ও কন্টেনার ভাড়া বাড়তে থাকায় নানামুখী সংকটে পড়তে যাচ্ছে দেশের গার্মেন্টস শিল্প। আমাদের মালগুলি যেখানে বিক্রি হবে সেখানে কিন্তু অর্থনৈতিক একটা মন্দার কারণে এখানে বেচা বিক্রিও কমে যাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে আমাদের পোশাক শিল্প বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আমাদের ধারণা। বাংলাদেশের রপ্তানি আয়ের মূল অংশ আসে তৈরি পোশাক খাত থেকে, বছরে যার পরিমাণ 40 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে বিবাদ মীমাংসার সময় অটোরিকশা চালকের হামলায় প্রাণ গেল ওয়ার্ড যুবদলের নেতার। ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরের দেনায়েতপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে অটোরিকশা দাঁড় করান চালক আরমান। এ সময় আরেক অটোরিকশা চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। তারপরে বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে আসেন 3 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি বেলাল হোসেন মিশরি। এর এক পর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলালকে কিলঘুষি মারতে থাকলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আরমান।
ঘটনার সুষ্ঠু বিচার ও আরমানকে গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় পৌর শহরের শহীদ ওসমান চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বিল্লাল মিশরি উনি তাদেরকে থামাইতে গেলে বিল্লাল মিশরিকে কিল ঘুষি দেয়। ঘুষি দেওয়ার পরে উনি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে উনি মৃত্যুবরণ করেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়া পড়ে আমরা সাথে সাথে পুলিশ পাঠিয়ে জনতাকে বিরত করি। এছাড়া আমরা 3টা পুলিশ টিম পাঠিয়ে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি। বেলাল হোসেন মিশরির স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। সময় সংবাদ, লক্ষ্মীপুর। 13 বছরেও শেষ হয়নি নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার বিচার কাজ। এখনো পর্যন্ত অভিযোগপত্রই দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। এ কারণে বিচার কাজে বিলম্ব হচ্ছে অভিযোগবাদী পক্ষের। তবে শিগগিরই তদন্ত কর্মকর্তা এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। সন্তান হারানোর দীর্ঘ 13টি বছর পেরিয়ে গেছে। আদরের বড় ছেলেটির ছবি দেখে আর বুক ভরা চাপা কষ্ট নিয়ে সময় কাটে বাবার। ছেলে হত্যার বিচার পাওয়ার আশায় এখনো বুক বেঁধে আছেন পরিবারের সদস্যরা। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী। 8 মার্চ কুমুদিনী খাল থেকে উদ্ধার হয় তার লাশ। এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। পরে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার দেওয়া হয় র্যাবকে। তবে দীর্ঘ 13 বছরেও অভিযোগপত্র দাখিল করতে না পারায় বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করছেন স্বজন ও এলাকাবাসী। নারায়ণগঞ্জের ওসমান পরিবার এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। দুঃখের বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারও এটা আসলে করেনি। আমরা আশা রাখি যে বর্তমান যে সরকার আছে তারা অন্তত এই ত্বকী হত্যাকাণ্ডের বিচার করবে। পৃথিবীর কোথাও নাই যে 164 আসামিরা দেওয়ার পরে কে কোথায় কিভাবে হত্যা হয়েছিল সমস্ত কিছু বলার পরেও আদালতে এখনও চার্জশিট আসে না, সেটা আসলে প্রশ্নের বিষয়। ন্যায় বিচার চাই। আদালতকে আমরা বারবার বলি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং অতি দ্রুত চার্জশিটটা যেন আদালতে পেশ করা হয়। বর্তমানে দেশে গণতান্ত্রিক নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ায় বিচার পাওয়ার আশা নিহতের পরিবারের। 2-4 জন নূতন করে গ্রেপ্তার এবং একজনের 164 ধারায় জবানবন্দি নেওয়ার পরেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয় নাই। শামীম ওসমানের এই টাকার প্রভাবে বিচার প্রলম্বিত হচ্ছে কিনা বা এর সাথে যারা যুক্ত তারা এর সাথে যোগ সাজস করে এইটি করছে কিনা এই প্রশ্নটা নতুন করে তৈরি হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ কিছু আলামত নষ্ট করে ফেলায় তদন্তে ব্যাহত হয়। তবে শিগগিরই তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেবেন বলে আশ্বস্ত করেন তিনি। মামলাটা প্রমাণ করে ফেলেছে যে কিভাবে কারা কারা এটার সাথে জড়িত ছিল। যেখানে লাশটা ফেলা হয়েছে তার যে কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলি প্রমাণের ক্ষেত্রে দরকার সেই ইনগ্রিডিয়েন্টসগুলি আয়ু সংগ্রহ করতে পারে নাই বলেই একটু দেরি হচ্ছে। ওই ক্লুটা চলে আসলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই মামলা চার্জশিট দাখিল করা হবে। ত্বকী হত্যা মামলায় গ্রেফতার 11 জনের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিদের মধ্যে বর্তমানে 8 জন জামিনে, 1 জন কারাগারে ও 2 জন পলাতক রয়েছে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কাজ শেষ হওয়ার কথা 2 বছরে, কিন্তু তা সমাপ্ত হয়নি 1 যুগেও। ফলে মাদারীপুরের ডাসারে একটি অডিটোরিয়ামের নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় তা চালু হচ্ছে না। এরই মধ্যে ভবনে দেখা দিয়েছে বড় বড় ফাটল। এই সুযোগে জামানতও তুলে নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নতুন বরাদ্দের মাধ্যমে বাকি কাজ শেষ করে শিগগিরই এটি চালুর আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহাদাত আকনের তোলা ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট।
শিল্প সংস্কৃতি চাঙ্গা করতে জেলা পরিষদের অধীনে 2011-12 অর্থ বছরে একটি অডিটোরিয়ামের নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল 2 বছরের মাথায়। 7 কোটি 1 লাখ টাকায় চুক্তি হলেও এডিপির বিশেষ বরাদ্দ থেকে পাওয়া যায় 5 কোটি 43 লাখ টাকা। 85% কাজের অগ্রগতি দেখিয়ে এই পুরো টাকাই পরিশোধ করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। সার্বিক ইন্টারন্যাশনাল, মেটসাস রফিক কনস্ট্রাকশন নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে শুরু করে মাদারীপুরের ডাসার মহিলা কলেজের অডিটোরিয়ামের নির্মাণ কাজ। নাম দেয়া হয় বেগম রোকেয়া অডিটোরিয়াম। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম, সভা ও সেমিনারে একসঙ্গে 700 মানুষের জন্য নির্মাণ করা হয় দোতলা ভবন। অথচ উদ্বোধনের আগেই দেখা দিয়েছে বড় বড় ফাটল। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এটা শিল্পকলা হিসাবে ব্যবহার করতে পারি এবং দেখা গেছে যে কোনো একটা অনুষ্ঠান হইলে আমরা কিন্তু এই জায়গায় যে কোনো কনফারেন্স করতে পারি। কাজটা যদি সুন্দরভাবে করা হইতো, এলাকার একটা দেখার সৌন্দর্য বাড়তো। বকাটে ছেলেদের এটা আড্ডা হয় এবং নেশামেশা বোধহয় ভিতরে পান করা হয়, আবিজাবি পাওয়া যায় ভিতরে খুঁজলে। 1-2 কোটি টাকার জন্য যদি এরকম পড়িয়ে থাকে, এটা আরো নষ্ট হয়ে যেতেছে না। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার মিলছে না বলে জানান কলেজের অধ্যক্ষ। বারবার বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে আইন শৃঙ্খলা মিটিংগুলোতে আমি এটা উত্থাপন করি। আমরা একটা চিঠি দিয়েছিলাম, দেওয়ার পরে ওনারা কোনো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। নতুন করে বরাদ্দের ব্যবস্থা করে পরিপূর্ণভাবে অডিটোরিয়ামটি চালুর কথা জানায় উপজেলা প্রশাসন। ইতিমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি, ফরমালি আমরা তাদেরকে চিঠি দেব এই অডিটোরিয়ামটাকে যেন কলেজের জন্য ভালোভাবে করা হয়। এদিকে 2019 সালের 28 নভেম্বর জেলা পরিষদ থেকে জামানতের অর্থ তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ডাসার উপজেলা পরিষদের পাশে এভাবেই দাঁড়িয়ে আছে অসমাপ্ত ভবন। দীর্ঘদিনেও কেন এটি পরিপূর্ণভাবে চালু করা যাচ্ছে না, সেটি এখন এলাকাবাসীর বড় প্রশ্ন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। নওগাঁর হাটে বেড়েছে মোটা ধানের সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে প্রতিমণ 50 থেকে 70 টাকা পর্যন্ত কমেছে দর। ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণের অভিযোগ করছেন চাষিরা। এই মুহূর্তে নওগাঁর সরস্বতীপুর হাটে আছেন রিপোর্টার এম.আর. রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, মোটা ধান বিশেষ করে স্বর্ণা পাঁচ, এই ধানটি ধার দেনা সহ এছাড়া নগদ টাকার জন্য এই হাটগুলোতে ধান এই মুহূর্তে তুলছেন এবং সপ্তাহের ব্যবধানে ধানের কিছুটা সরবরাহ, মোটা ধানের সরবরাহটা বেশ বেড়েছে এবং যতই সরবরাহ বাড়ছে তত কিন্তু দরের জায়গাটা আস্তে আস্তে নেমে আসছে। আমরা দেখছিলাম মোটা ধান বিশেষ করে স্বর্ণা পাঁচ, এই ধানটি বিগত এক সপ্তাহ আগেও 1200-র উপরে বিক্রি হয়েছিল, 1250 টাকা পর্যন্ত। সেই ধান বর্তমানে কেনা বেচা হচ্ছে হাটগুলোতে 1100 থেকে 1120 টাকা সর্বোচ্চ দরে। এই এলাকায় আসলে মোটা ধানের যোগানটাই বেশি হয়ে থাকে এবং মোটা ধানের উৎপাদনটা বেশি করে থাকেন চাষিরা। এই মুহূর্তে এরকম একটি দরের জায়গায় হঠাৎ করে দর নিচে নেমে যাওয়ার কারণে বেশ উদ্বিগ্ন এবং চিন্তায় তারা পড়েছেন, কারণ এই এলাকার মানুষের জীবন জীবিকা কিন্তু ধান চাল কেন্দ্রিক এবং ধানকে ঘিরেই তাদের আর্থিক জীবন প্রবাহটা পরিচালিত হয়ে থাকে। ঈদের আগে এই বাড়তি সরবরাহ এক ধরনের দুশ্চিন্তা চাপিয়েছে। তবে ব্যবসায়ীদের দিক থেকে যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা বলছেন, একদিকে এলচিতে অধিক মাত্রায় চাল আসছে এবং বাজারে চালের চাহিদা কম থাকার কারণে হঠাৎ এরকম একটি দর পতন হয়েছে এবং এই দর পতনের কারণে স্থানীয় যারা চাষি তারা বলছেন যে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে তারা মূলত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং বাজারে কোনো নজরদারি না থাকার কারণে স্থানীয় যারা ব্যাপারী রয়েছেন তাদের মতো করে ধান কেনা বেচা হয়ে থাকে। এতেই করে কিন্তু দফায় দফায় দর পতন হচ্ছে এবং এই দরের মুনাফাটা ব্যবসায়ীর পকেটে যাচ্ছে। চাষিরা এক্ষেত্রে বরাবরই বঞ্চিত হওয়ার কথা তাদের দিক থেকে অভিযোগ করছেন এবং বিগত আমন মৌসুমে জেলায় প্রায় 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। এই ধানগুলো কিন্তু ধাপে ধাপে এই হাটগুলোতে এই মুহূর্তে তোলা হচ্ছে এবং ধানের সরবরাহ যতই বাড়ছে ততই কিন্তু চাষিদের দিক থেকে আরো চিন্তা এবং উদ্বিগ্নের কথাই তারা জানাচ্ছেন। সব মিলে এরকম একটি দর পতনের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা চাষিদের দিক থেকে আসছে এবং বাজার তদারকির মাধ্যমে কাঙ্ক্ষিত দর নিশ্চিত করার জন্য স্থানীয় যারা চাষি তারা দাবি জানাচ্ছেন এবং এখানে আমরা দেখছিলাম ভোর সকাল থেকে বেলা 10টা-11টা পর্যন্ত বিপুল পরিমাণ ধান কেনা বেচা হচ্ছে এবং এই ধানগুলো পাইকারি পর্যায়ে নিয়ে ব্যাপারীরা চাল ক্রাশিং করে কিন্তু বিক্রি করে থাকেন এবং বাজারে এরকম একটি দরপতনকে ঠেকানোর জন্য বাজারে স্থানীয় প্রশাসনের নজরদারি কামনা করছেন চাষিরা। এই ছিল সার্বিক নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এম.আর. রকি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সোলার প্যানেলের সাহায্যে 50 হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমে আসার পাশাপাশি নিরবচ্ছিন্ন সেচ পাওয়ায় খুশি কৃষক। শিগগিরই এই প্রকল্প সম্প্রসারণের দাবি তাদের। তবে ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানানো হয়েছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সেচ দেয়া হচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে। মাটির 16 ফুট নিচ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা হওয়ায় খুঁড়তে হয়নি মাটি। সম্প্রতি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দুটি ইউনিয়নে ফ্লিপ প্রকল্পের আওতায় স্থাপন করা হয় সোলার প্যানেল। বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমে আসার পাশাপাশি নিরবচ্ছিন্ন সেচ পেয়ে খুশি কৃষক। তারা বলছেন এই প্রকল্প সম্প্রসারণ করলে ফসল উৎপাদন খরচ অনেক কমে আসবে। আগে লাগতো ধরুন বিঘা প্রতি আমরা 4000 5000 লাগতো, এখন আপনার এর দাম মূল্য সেই মূল্য আপনার অর্ধেক এসে গেছে। আমরা আগে কেরোসিন ডিজেল দিয়ে যে মেশিনগুলো চালাইতাম, অনেক টাকা লাগতো। 110 টাকা দিয়ে কেজি তেল কিনতাম, আর এখন তো এই তেলটা আমরা কিনার লাগে না। এখন আমরা বিদ্যুৎও প্রয়োজন হয় না, ডিজেলেরও প্রয়োজন না, আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে পানি দিতেছি। এখন আমরা অনেক সাশ্রয়ী হয়েছি। আমরা সবাই চাইতেছে যে এরকম সোলারগুলো আরো কয়েকটা আসে, তাহলে আমাদের এলাকার কৃষকরা অনেক উপকৃত। কৃষি বিভাগ বলছেন সোলার প্যানেলের সাহায্যে সেচ সম্প্রসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সোলার পাইপ বর্তমানে সেচ ব্যবস্থা একটি আধুনিক প্রযুক্তি। এখন ভৈরবে আরো চাহিদা রয়েছে। আমরা প্রকল্পে জানাচ্ছি যেন আরো সোলার এবং বাড়ির পাইপ স্থাপনের মাধ্যমে ভৈরবের কৃষকদের উন্নতি হবে। কৃষি বিভাগের তথ্য মতে প্রাথমিক পর্যায়ে ভৈরব উপজেলায় সোলার প্যানেলের সাহায্যে 50 হেক্টর জমিতে সেচ প্রদান করা হচ্ছে। সময় সংবাদ, ভৈরব। যুদ্ধ পরিস্থিতিতেও বাজার স্থিতিশীল রেখেছে কুয়েত সরকার। বিভিন্ন সুপারমার্কেট ও বিপণী বিতানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা হয়েছে। এমনকি অনেক পণ্যে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। এখনও চলছে নিত্যপণ্যের বিভিন্ন মার্কেটে ভোক্তা অধিদপ্তরের কঠোর নজরদারি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। আঞ্চলিক যুদ্ধ ও অস্থিরতার মধ্যে যেখানে অনেক দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, সেখানে কুয়েতে উল্টো চিত্র। পণ্যের দামে ছাড় দেওয়া হচ্ছে এবং চলছে ভোক্তা অধিদপ্তরের কঠোর নজরদারি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্যোগের মধ্যেও কুয়েতের বাজারগুলোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন সুপারমার্কেট ও বিপণী বিতানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা হয়েছে। এমনকি অনেক পণ্যে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। ভোক্তাদের অধিকার রক্ষায় কুয়েতের ভোক্তা অধিকার কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাচ্ছে বাজারগুলোতে। মূল্য তালিকা, পণ্যের মজুদ ও মান পরীক্ষা করা হচ্ছে। কোথাও অতিরিক্ত দাম নেওয়া বা মজুদদারি অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের মূল্য কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তাই জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কিনতে নিরুৎসাহিত করা হয়েছে। সংকটের মধ্যেও বাজারে স্বস্তি ফেরাতে কুয়েত সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসীরা। কুয়েতে সবগুলো অফারে আছে, কুয়েতে কোনো সিন্ডিকেট নাই এবং সব দাম একবারে সেম। আমাদের প্রবাসীদের জন্য একমাত্র সমস্ত কিছুর মূল্য ওই আগের মতোই আছে। এখানে ইচ্ছে করলে আসলে কেউ কোনো কিছুর দাম বাড়াতেও পারে না, কমাতেও পারে না। এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস। যুদ্ধের কারণে কোনো এখানে রেট বেশি নিচ্ছে এই ধরনের কোনো নাই, অভিযোগ নাই। যদিও তাকে এটা সরকারের পক্ষ থেকে অবশ্যই এটা তদারকি করে এদেরকে পানিশমেন্টের পর্যায়ে নিয়ে যাবে। যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও কুয়েত প্রমাণ করেছে শুধু নিরাপত্তা নয়, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখাও রাষ্ট্রের বড় দায়িত্ব। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে ছাড় ও বাজারে কঠোর নজরদারির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটি। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। নেপালে জেনজি আন্দোলনে সরকার পতনের পর দেশটিতে প্রথম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট পড়েছে 60% বেশি। নির্বাচনী লড়াইয়ে নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অফ নেপাল UML এবং তুলনামূলক নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP এগিয়ে রয়েছে বলে জানা গেছে। UML এর হয়ে লড়াই করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। র‍্যাব গায়ক বলেন্দ্র শাহের জয়ের সম্ভাবনা বেশি বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নারী এশিয়ান কাপ ফুটবলের খবর। শক্তিশালী উত্তর কোরিয়া বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে সমর্থন দিতে হাজির প্রবাসী বাংলাদেশিরা। জয় পরাজয়ের চেয়ে তাদের কাছে বাংলাদেশ এত বড় মঞ্চে খেলছে এটাই বড় পাওয়া। এ ম্যাচেও ঋতুপর্ণা মিলিদের দাপট দেখতে চান তারা।
আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে কমব্যাংক স্টেডিয়ামের সামনে কিন্তু দর্শকদের ঢল নেমেছে, যেন রূপ নিয়েছে এক টুকরো বাংলাদেশ। এখানে আমরা অনেক বাংলাদেশির সঙ্গে কথা বলেছি, তারা নানা রঙের জার্সি পরে এসেছেন, কেউ আবার এখানে কিন্তু বেশ বাহারি আয়োজন আছে, কেউ মুখে রং আঁকছেন, কেউ মুখে ফুটবল আকৃতিতে লাল সবুজের রঙে ফুটবলের ছবি আঁকছেন, কেউ বা বাংলাদেশের পতাকা আঁকছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা, বিভিন্ন রঙের ছবি তারা নিজেদের গালে নিজেদের হাতে এঁকে কিন্তু বাংলাদেশ দলকে সমর্থন দিয়ে মাঠে প্রবেশ করছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি কিন্তু ব্রিসবেন থেকে অনেকে এসেছেন। বাংলাদেশ দল যেহেতু প্রথম ম্যাচে চমৎকার পারফর্ম করেছে, চীনের বিপক্ষে 2-0 গোলে হেরেছে ম্যাচটা, তারপরে কিন্তু বাংলাদেশ দলের পারফরমেন্স কিন্তু সবার মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে। অস্ট্রেলিয়ায় ওরা আসছে, ওদের জন্য আমাদের ন্যাশনাল অ্যান্থেম স্টেডিয়ামে বাজছে, কিন্তু ওদের এক্সট্রাঅর্ডিনারি খেলা দেখে আমরা অনেক অনেক প্রাউড। লাস্ট ম্যাচেও তারা খুবই ভালো খেলছে, আমি তো এক্সপেক্টও করি নাই, প্রথম ম্যাচটাও দেখছি, এক্সপেক্ট করি নাই যে এত ভালো খেলবে। 2-0 এটা আমাদের জন্য হিউজ মার্জিন, ইনশাআল্লাহ আজকে আমরা জিতবো। প্রতিপক্ষ উত্তর কোরিয়া র্যাঙ্কিংয়ে 9 নম্বর স্থানে আছে, বেশ ভালো দল, তারা কিন্তু বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ জয় করার অভিজ্ঞতা তাদের আছে। অনেক বাংলাদেশি সমর্থক আমাদেরকে বলেছেন যে বাংলাদেশ দল এশিয়ান কাপে খেলছে, এটাই তার জন্য বড় প্রাপ্তি। আমরা তো আশা করতেছি অনেক ভালো করবে বাংলাদেশ এই ম্যাচে। বিদেশে মাটিতে ফার্স্ট টাইম বাংলাদেশের খেলা দেখতে আসছি, সো সাপোর্টিং অল দ্য ওয়ে থ্রু, হোপফুলি ইনশাআল্লাহ জিতে যাব। বাংলাদেশ দল যে প্রস্তুতি, যে মানের স্টেডিয়ামে অনুশীলন করে এখানে এই অস্ট্রেলিয়ার মঞ্চে খেলতে এসেছে, এতেই তারা সন্তুষ্ট। মেয়েদের কাছে এর চেয়ে বেশি তারা চান না, যতটুকুন ভালো করবেন তাই সেই সন্তুষ্টি নিয়েই কিন্তু তারা ঘরে ফিরতে চান। মেয়েরা খুব ভালো খেলেছে, তো এইবার আমরা আশা করি আমরা 1-2টা গোল স্কোর করতে পারবো। এখানে দর্শকদের দেখছি, তাদের মাঝে উন্মাদনা, তারা চান বাংলাদেশ দল বিশ্ব মঞ্চে লাল সবুজকে প্রতিনিধিত্ব করুক এবং বাংলাদেশকে নিয়ে যাবে মূল মঞ্চের দিকে। তবে তার আগে আজকে উত্তর কোরিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করবে দল, এমনটাই প্রত্যাশা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন সহকর্মী পারভিন আক্তার। বাংলাদেশ নারী ফুটবল দলের সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত উত্তর কোরিয়ার মতো শক্ত প্রতিপক্ষকে আটকে রাখা কিন্তু যা তা কঠিন কাজ নয়। বাংলাদেশ দল আজ কমব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সময় দুপুর 1টায় মুখোমুখি হয়েছে। বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ দল কিন্তু শুরু থেকে চমৎকার পারফর্ম করেছে এবং বাংলাদেশ দলের এই পারফরমেন্স কিন্তু বাংলাদেশ দল একটু আগে একটা গোল হজম করেছে। নাম্বার 7 উত্তর কোরিয়া দলের, তারা কিন্তু গোল দিয়েছে। এর আগে কিন্তু তিনটি সুযোগ এসেছিল উত্তর কোরিয়ার, কিন্তু প্রতিবারই কিন্তু VAR চেকিং এ গোল বাতিল হয়ে গেছে, একবার অফসাইডে বাতিল হয়ে গেছে। তো র্যাঙ্কিং এর শক্তিমত্তা যদি একটু বলতে চাই, বাংলাদেশ যেখানে 112, উত্তর কোরিয়া কিন্তু সেখানে 9 নম্বরের অবস্থানে আছে এবং তাদের বয়সভিত্তিক দলগুলো কিন্তু বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে তাদের। এইরকম একটা দলের বিপক্ষে খেলা কিন্তু বেশ কঠিন এবং বাংলাদেশ কিন্তু সেই কঠিন কাজটাই করছে এবং বাংলাদেশ চমৎকার পারফর্ম করছে শুরু থেকে এখন পর্যন্ত। বাংলাদেশের কোচ কিন্তু আজকে আগেই বলেছিলেন যে তিনি বেশ কিছু চমক দিতে চান, তিনি আজকে চমক দিয়েছেন। তিনি ডিফেন্ডারদের আধিক্য কমিয়ে কিন্তু আক্রমণাত্মক একাদশ সাজিয়েছেন এবং 4-4-2 ফরমেশনে কিন্তু আজকে বাংলাদেশ দল উত্তর কোরিয়ার বিপক্ষে খেলছে এবং আজকে শুরুর একাদশে তহুরা খাতুনকে ফেরানো হয়েছে। তিনি কিন্তু বাংলার মেসি হিসেবে পরিচিত এবং শুরু থেকে কিন্তু বাংলাদেশ দল বেশ আক্রমণ করছে এবং বেশ কয়েকটি ভালো সুযোগও তারা তৈরি করেছিল। তবে উত্তর কোরিয়া যেহেতু অভিজ্ঞতা এবং শক্তিমত্তা সব দিক থেকে এগিয়ে আছে, তারা বেশ ভালো সুযোগ পেয়েছে, কয়েকটি গোলও হয়েছিল কিন্তু সেগুলো VAR চেকিংয়ে বাতিল হয়ে গেছে। তো বাংলাদেশ দল প্রথমার্ধের শেষ দিকে এসে 1-0 গোলে পিছিয়ে পড়েছে। এখনও হাতে বেশ কিছু সময় আছে, বাংলাদেশ দল চেষ্টা করবে ভালো পারফর্ম করে তাদের সঙ্গে সমান তালে লড়াই করে ব্যবধান যেন না বাড়ে, উল্টো নিজেরা যেন গোল দিতে পারে, পাল্টা আক্রমণ থেকে যেন গোল করতে পারে, সেটাই আমি দেখতে পাচ্ছি যে উত্তর কোরিয়া দল আরও একটি গোল সম্ভবত দিয়েছে এবং তারা এর মধ্যে 2-0 এগিয়ে গেছে। তো উত্তর কোরিয়া এর মধ্যে 2-0 এগিয়ে গেছে, বাংলাদেশ দল কিন্তু 2-0 পিছিয়ে পড়েছে। এখন যেহেতু সময় আছে সামনে, দেখা যাক সামনের সময়টাতে বাংলাদেশ দল নিশ্চয়ই চেষ্টা করবে যে নিজেদের ফিরে পেতে এবং নিজেদের ফিরে পেয়ে দারুণভাবে ম্যাচে ফিরে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে দারুণভাবে তুলে ধরে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পারভিন আক্তার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপসাগরীয় অঞ্চল জুড়ে ইরানের হামলা, তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংসের ঘোষণা ইসরায়েলের। পরবর্তী নেতা নির্বাচনে যুক্ত থাকতে চান ট্রাম্প, পরিকল্পনা ব্যর্থ হবে দাবি আরাকচির। দলীয় পরিচয়ে যে কোনো অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার, শৃঙ্খলা ইস্যুতে কঠোর বিএনপি, নেওয়া হচ্ছে ধারাবাহিক শাস্তিমূলক ব্যবস্থা,
তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। এবং প্রেস ইনস্টিটিউটের সভা সেমিনারের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, সাংবাদিকদের নামে ভুয়া ভাউচার সই জালিয়াতি ষড়যন্ত্র বলছেন মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ ছিল সকালের সময়ে। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়। আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।